বেশ জাঁকজমক কিন্তু লাগছে এই জায়গাটা দিনহাটা শহরে। এই হচ্ছে দিনহাটা শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়। এখানে কিন্তু পাঁচটা রাস্তা এসে মিলিত হয়েছে। এই দিকে গেলে বাংলাদেশ বর্ডার আর ওই দিকে গেলে কোচবিহার। এই রোড ধরেই নাকি আগে বাংলাদেশের রংপুর শহরে যাওয়া যেত। আর এখন ওই দৃশ্যটা দেখুন, কি মায়াবী লাগছে। ওয়াও! এই যে ঢুকছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই হচ্ছে তোরসা নদী, এই দেখুন। আর এই হচ্ছে সেই দিনহাটার ওয়েলকাম গেট। এই হচ্ছে দিনহাটা টাউন জামে মসজিদ। আর এখানে রয়েছে দিনহাটা থানাপাড়া কালী মন্দির। এই হচ্ছে সিঙ্গিমারি নদী। জাগ্রত মন্দিরটা আমাদের যে কোন মানত হয় সে মন থেকে করলে পরে সেই মানত পুরা হয়। এটা হচ্ছে মায়ের মন্দির। এখানকার খোলা হাওয়া এবং বিশুদ্ধ অক্সিজেনের সান্নিধ্যে নিজেকে পুরোপুরি শিথিল করে নিতে পারেন। এই দেখুন ঘোড়াটা কি সুন্দর ঘাস খাচ্ছে এখানে। গুড মর্নিং। এখন বাজে 8:40। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ কোচবিহার জংশনে। এই হচ্ছে নিউ কোচবিহার জংশন। এই দেখুন, এটা হচ্ছে নিউ কোচবিহার জংশন। আর আমরা এই নিউ কোচবিহার জংশনের এই যে রিটায়ারিং রুম রয়েছে এবং ডরমিটারি রুম রয়েছে এখানে, এই যে ডরমিটারি রুম, আমরা ছিলাম রিটায়ারিং রুমের এসি রুমে ছিলাম মাত্র 200 টাকা দিয়ে। তো সেটা আপনাদের কোচবিহার শহরের ভিডিওতেই দেখিয়েছি। আর আজ এখন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে যাব কোচবিহারের আরেকটা গুরুত্বপূর্ণ শহর দিনহাটায়। তারপর সেখান থেকে সন্ধেবেলায় চলে যাব আলিপুরদুয়ার শহরে। আর আমার সাথে আছে, কোচবিহার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই যে অভিজিৎ। 8:50 বেজে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই যে ঢুকছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে নিউ কোচবিহার জংশন থেকে। তবে আজকের ওয়েদার দেখুন, একেবারে মেঘলা ওয়েদার, আর তার সাথে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এইটা তো একটা সমস্যা। এইরকম বৃষ্টি হলে কিন্তু কীভাবে ঘুরবো আমরা, দেখা যাক কি হয়। এই যে কোচবিহার এয়ারপোর্ট, কালকে আপনাদের দেখাতে নিয়ে এসেছিলাম। ওই যে এটা হচ্ছে কোচবিহার এয়ারপোর্টের রানওয়ে। এই যে এটা হচ্ছে রানওয়ে কোচবিহারের এয়ারপোর্টের। সামনেই আসছে তোরসা নদী। এই হচ্ছে তোরসা নদী, এই দেখুন। इस आशिकी में तेरी जागी जिंदगी, जैसे हो कुछ नहीं जादुई सी खुशी। तो है तू अब मेरी किस्मत रोशन सी हर घड़ी, तू है तू अब यही जन्नत, तू ही तो बंदगी। तुझसे ही हर सुबह की शुरुआत भी ऐसी दीवानगी दीवानगी
क्या कहीं होगी ऐसी दीवानगी दीवानगी क्या कहीं होगी। পৌঁছে গেলাম দিনহাটা শহরে। আমরা আসলাম এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে রাত 7:40 এবং কোচবিহারের বামুনহাটে পরের দিন সকাল 10:45 এসে তার যাত্রা শেষ করে। আর এই হচ্ছে দিনহাটা রেলওয়ে স্টেশন। এটি আলিপুরদুয়ার বামুনহাট শাখা লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনে মোট 2টো প্ল্যাটফর্ম রয়েছে, একটা প্ল্যাটফর্মের কাজ এখন চলছে। আচ্ছা, এই দিনহাটা শহর থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার কাছেই, মাত্র 15 কিলোমিটার দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার। আর দিনহাটা শহর থেকে বাংলাদেশের যে শহরটি সবচেয়ে কাছে রয়েছে সেটি হচ্ছে রংপুর শহর, দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার। তো যাই হোক, আমরা এখন দিনহাটার প্রথম যে জায়গায় যাব সেটি হচ্ছে দিনহাটা চৌপথি শিব মন্দির। এই যে সামনেই 5 মাথা মোড়, আর এইদিকে শিববাড়ি চৌপথি দিনহাটা শিব মন্দির। এই যে হর হর মহাদেব। এই মন্দির বিশেষ হলো মানে এখানে জাগ্রত মন্দিরটা আমাদের যে কোনো মানত হয় সে মন থেকে করলে পরে সেই বান্ধব পুরা হয় এখানে। এটা গ্রান্ডি এই সকাল 5:30 পূজা শুরু হয়, মানে আমরা পূজাও ছাড়ে দিই ঠাকুরের মশাই, তারপরে পাবলিক আসতে জল ঢালছে, এই জন্য আসতে জল ঢালছে এরকম শুনি। এর তখন আর ব্রাহ্মণ লাগে না, একেই ভক্ত চড়ায় তখন ব্রাহ্মণ লাগাবে। হ্যাঁ, এটা ঠাকুর মশাই 14 দিন হবে, 3 দিন সেল কন্টিনিউ হয়, প্রথম জল ঢালা হবে, তারপরে পূজা হয়, তারপরে পূজা রাত্রিভর। হ্যাঁ হ্যাঁ, সবার হলে ভিড় হয়। হ্যাঁ, তবে আমাদের মন্দিরে কোনো আমরা কোনো সংস্থাকে হেল্প করে না, কোনো গভর্নমেন্ট হেল্প করে না। তাহলে মন্দির খরচা আমাদের মন্দির পলিশ হলে আমার খরচা হয়। এই জলটাই হয়, এই জলটাই বাগে দেওয়া হয়। তো যেমনটা উনি বললেন, এই যে এখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়ো থেকেই নাকি জল তুলে বাবার মাথায় ঢালা হয়। এই দেখুন কুয়োটা। এই হচ্ছে দিনহাটা শহরের প্রাণকেন্দ্র 5 মাথা মোড়। এখানে কিন্তু 5টা রাস্তা এসে মিলিত হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিনহাটা মেইন রোড। এই দিকে গেলে বাংলাদেশ বর্ডার, আর ওই দিকে গেলে কোচবিহার। আর ওইটা হচ্ছে গোসানিমারি রোড, যেদিকে আজকে আমরা যাবো গোসানিমারি রাজপাটে কামতাপুরে। আর এটা হচ্ছে সাহিবগঞ্জ রোড। আর তারপরেরটা হচ্ছে বলরামপুর রোড, যেই দিক দিয়ে যাওয়া যায় তুফানগঞ্জ, যেখানে রয়েছে রসিক বিল। তবে এইবারে আমরা সেখানে যাব না, এরপরে কোনো সময় যাব তুফানগঞ্জের দিকে এবং রসিক বিলে। আমরা এখন যে রোড ধরে হেঁটে চলেছি, এই রোড ধরেই নাকি আগে বাংলাদেশের রংপুর শহরে যাওয়া যেত। মুঘলহাট এবং লালমনিরহাট ধরে বাংলাদেশে নাকি যাওয়া যেত। তবে আগে যে জায়গাগুলোতে কাঁটাতারের বর্ডার ছিল না, বর্তমানে সেই জায়গাগুলোতে এখন কাঁটাতারের ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, দিনহাটা শহরে আরেকটা জিনিস খেয়াল করছি, রাস্তাগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো। সামনে রয়েছে দিনহাটার এম বাজার, এবং ফুলদিঘি পার্কে যেতে হলে আরেকটু যেতে হবে আমাদের। সামনেই ফুলদিঘি পার্ক, আর এখানে একটা মল রয়েছে, যে সোনার টোন সম্ভবত না কি নাম দেখতে পাচ্ছি। দেখুন, বেশ জাঁকজমক কিন্তু লাগছে এই জায়গাটা দিনহাটা শহরে।
হচ্ছে ফুলদিঘি পার্ক, তবে এটা এখন বন্ধ রয়েছে। গুগল ম্যাপে দেখলাম এটা খোলা থাকে সকাল 5টা থেকে 8টা এবং বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। এই যে পার্কের ভেতরে একটা পুকুর রয়েছে, এই পুকুরকে কেন্দ্র করেই পার্কটা। এই হচ্ছে দিনহাটা টাউন জামে মসজিদ। আমরা যাচ্ছিলাম কমল গুহ মেমোরিয়ালের দিকে, আর এখানে রয়েছে ওই যে দিনহাটা থানাপাড়া কমিটি কালী মন্দির, শ্রী দিনহাটা টাউন জামে মসজিদ। এই দিনহাটা টাউন জামে মসজিদটা নাকি দিনহাটার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মসজিদ। এটা টাউন মসজিদ নামেও পরিচিত। আর এই দিকে রয়েছে দিনহাটা থানাপাড়া কালী মন্দির, এই যে সামনেই। আর দিনহাটা টাউন জামে মসজিদের পাশেই রয়েছে এই যে দিনহাটা উচ্চ বিদ্যালয়। এটা স্থাপিত 1890 খ্রিস্টাব্দে। আর তার ঠিক উল্টো দিকে দিনহাটা মহিলা থানা, এই যে। আর ওই দিনহাটা মহিলা থানা এবং দিনহাটা উচ্চ বিদ্যালয়ের পাশেই দেখুন এই যে দিনহাটা পুলিশ স্টেশন, সামনেই হচ্ছে দিনহাটা থানা। তবে এই দিকটায় কিন্তু একটু নোংরা দেখতে পাচ্ছি। এই দেখুন, আমরা ফাইনালি পৌঁছে গেলাম কমল গুহ মেমোরিয়াল পার্কে। আর আমরা সেই 5 মাথা মোড় থেকেই কিন্তু হেঁটেই এই জায়গাগুলো ঘুরে দেখছি, কারণ এই জায়গাগুলো কিন্তু পাশাপাশি রয়েছে, মানে এমন নয় যে অনেকটা দূরে, পাশাপাশি রয়েছে। আর মাঝখানে কোথাও আমরা ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি, হালকা ব্রেকফাস্ট করছি, তাই আপনাদেরকে দেখাইনি। আর এই হচ্ছে কমল গুহ মেমোরিয়াল পার্ক, এই দেখুন। আর এই মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে দেখুন, এইদিকে একটা স্টেডিয়ামের মতো করা রয়েছে, ছোট্ট আর কি, ওই যে গ্যালারি দেখতে পাচ্ছি। এটি কমল গুহর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন। দেখুন কি সুন্দর করে নির্মিত করা হয়েছে এই স্থাপত্য শৈলীটিকে। এই যে এখানে লেখা রয়েছে কমল গুহ স্মৃতিসৌধ, প্রয়াত জননেতা কমল গুহর স্মরণে। জন্ম 20-1-1928 এবং মৃত্যু 6-8-2007। এই স্থাপত্যটির পাশেই রয়েছে এই দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, আর ওই দিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি। আচ্ছা, কমল গুহ ছিলেন একজন ফরওয়ার্ড ব্লক দলের সদস্য, যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং তিনি বামফ্রন্ট মন্ত্রিসভারও সদস্য ছিলেন। উনিশশো সালের 20 জানুয়ারি কমল গুহ এই দিনহাটায় জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি অল্প বয়সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারাই অনুপ্রাণিত হয়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেছিলেন। মেমোরিয়ালে খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন অনেক কিন্তু কারুকার্য করা হয়েছে, দেখুন। এবার আমরা যাব দিনহাটা কলেজে। এখান থেকে 1 কিলোমিটার, টোটো ধরেই যাব, 15 মিনিট লাগবে হেঁটে গেলে। এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে। এটা সম্ভবত মদন মোহন বাড়ি। এই হচ্ছে দিনহাটা কলেজ। এই দিনহাটা কলেজটি আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরবর্তীকালে এটি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কারো জীবনে কলেজ লাইফ অনেক সুন্দর, কারণ কত রকম বন্ধু বান্ধবী, আড্ডা এবং রেস্টুরেন্টে যাওয়া সেই আলাদাই ব্যাপার। তবে আমার লাইফে স্কুল লাইফটাই সেরা ছিল আমার কাছে। আমরা এখন পৌঁছে গেলাম দিনহাটার সেই ওয়েলকাম গেটের এখানে। এই দেখুন, এই হচ্ছে সেই দিনহাটার ওয়েলকাম গেট, এবং এই গেটের পাশেই দেখুন খুব সুন্দর একটি মন্দির রয়েছে, ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর। আর ওটা সম্ভবত বুড়ি মাতার মন্দির। দিনহাটার এই ওয়েলকাম গেটে একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন, এই দেখুন কি সুন্দর করে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে।
ওই পাশে মা দুর্গার একটি মূর্তি তৈরি করা হয়েছে, দেখুন কি অসাধারণ লাগছে। আচ্ছা, একটা মজাদার বিষয় আপনাদেরকে বলি, এই দিনহাটা গেটের পাশেই কিন্তু তাজমহল ছিল একটা ছোট্ট করে, আর সঙ্গে লেখা ছিল আই লাভ দিনহাটা। তো সেটা নাকি এখন তুলে নিয়ে গেছে, ভেঙে দেওয়া হয়েছিল সেটাকে। ওই যে ওই জায়গাটায় ছিল, মন্দিরটার পাশেই ছিল, কারণ আমি ছবিতে দেখে এসেছিলাম। এখন খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। ফাইনালি একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে একটু আগেই নাকি সেটাকে তুলে নিয়ে গেল পৌরসভা থেকে এসে। আর এই হচ্ছে সেই দিনহাটার ওয়েলকাম গেট। স্বাগতম আপনাদের প্রিয় শহর দিনহাটায়। আমরা উঠে পড়েছি টোটোতে। এবার আমরা যাচ্ছি কোচবিহারের সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা গোসানিমারি রাজপাটে। আমরা প্রথমে যাব আগে সেই চৌপথিতে, মানে যেখানে 5 মাথা মোড়, সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে আবার চলে যাব গোসানিমারিতে। আমরা পৌঁছে গেলাম গোসানিমারি একটি বাজারে। এখানে একটা চৌপথি রয়েছে, এই যে এইরকম একটা চৌপথি রয়েছে। আর এই দিকে গেলে কামতেশ্বরী, রাজমাতা মন্দির এবং সিঙ্গিমারি নদী। তবে সেই দিকে আমরা একটু পরে যাব, তার আগে আমরা যাব গোসানিমারি রাজপাটে। আর এখানে আসলে কিন্তু টোটো রিজার্ভের কোনো প্রয়োজন নেই। আমরা দিনহাটা যে 5 মাথা মোড় রয়েছে সেখান থেকে টোটো করে এখানে আসলাম মাত্র 20 টাকা ভাড়া দিয়ে। আর এখানে যেহেতু প্রচুর টোটো চলাচল করে, সেই ফলে কিন্তু টোটোগুলো অত ভিড় হয় না, রিজার্ভ না করলেও চলবে। আর এখান থেকে এখন আমরা রওনা দেব গোসানিমারি রাজাপাটে, ওটা হচ্ছে এই দিকে। আর এখানে টোটো পাওয়া যায় কিনা দেখা যাক, রিজার্ভ ছাড়া পাওয়া যায় কিনা। এখান থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স। আর এইরকম এখানে একটা বাজার রয়েছে, দেখুন। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা গোসানিমারি রাজাপাটে। এই যে সামনেই দেখুন সেই উঁচু জায়গাটি, এটাই হচ্ছে গোসানিমারি রাজাপাট। এই যেখানে লেখা রয়েছে রাজপাট ঢিবি গোসানিমারি, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এই যে ঢোকার মুখেই এই দিকে একটা দিঘি রয়েছে, দেখুন। এই যে এটা কিন্তু আগেরকারই দিঘি, আর তার সাথে ওই যে ওই রকম প্রাচীর করা রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে কিন্তু কোনো রকম খাবার এলাও নেই। তাছাড়া এখানে কিন্তু ট্রাইপড নিয়ে ভেতরে আসা যাবে না, আসা যাবে কিন্তু ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। আর এই জায়গাটা কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা 40 পর্যন্ত, প্রত্যেক দিনই খোলা থাকে। দেখুন জায়গাটা কি সুন্দর জায়গা, অনেকটাই কিন্তু পাহাড়ের মতো উঁচু জায়গা। আর এদিক দিয়ে ওঠার জন্য একটা সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা এদিক দিয়ে উঠতে পারেন। দারুণ, কিন্তু সবুজে ভরা একটি বিস্তীর্ণ জায়গা। চলুন এবার তাহলে একটু উপরে উঠে দেখা যাক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে চেয়েছিলাম, যে গোসানিমারি সেই বাজার থেকে এখানে আসার জন্য টোটো রিজার্ভ করতে হবে নাকি এমনি আসতে পারেন। তো সেটা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম রিজার্ভ করার প্রয়োজন নেই, কারণ গোসানিমারি সেই বাজার থেকে মাঝে মধ্যেই টোটো চলে এখানে কিছুক্ষণ পরেই। তো সেখান থেকে মাত্র 10 টাকা।
যেহেতু 2 কিলোমিটার। একটু আগে আমি ওখানে ছিলাম, ওখান থেকে এই দিক দিয়ে উপরে উঠলাম। আর উপর থেকে দেখুন জায়গাটা কি চমৎকার একটি জায়গা, একেবারেই একটি বিস্তীর্ণ সবুজে ভরা খোলা জায়গা। আর যেখানে সেখানে ওই রকমই যে প্রাচীর দেখতে পাবেন, সেই ধ্বংসাবশেষ ঐতিহাসিক। আর ওই যে ওখানটায় সম্ভবত পাতকুয়ো রয়েছে যে দেখা যাচ্ছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাজপাট ঢিপিটি ছিল এক সময় কামতাপুরের মূল দুর্গ, যেটি ছিল এক সময় কামতাপুরের প্রাচীন রাজধানী এবং খেন রাজাদের রাজপ্রাসাদ। তবে বর্তমানে এখন পড়ে রয়েছে এখানে শুধুই ধ্বংসাবশেষ। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় এক সময় নাকি এখান থেকেই পরিচালিত হতো উত্তর পূর্ব ভারতের শাসন কার্য। এখানে খনন কার্য চালানোর পর মাটির নিচ থেকে পাওয়া গেছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও জীবজন্তুর মূর্তি, এছাড়াও ফলক, সুলতান আমলের রৌপ্য মুদ্রা ও লৌহ নির্মিত বিভিন্ন জিনিসপত্র। এই যে এখানে একটি পাতকুয়ো রয়েছে, আর ওইদিকে আরেকটা রয়েছে পাতকুয়ো। তো কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখন বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু আগে কুয়ো ছিল। এই কুয়ো থেকেই হয়তো জল তুলে আগে সেই সময়কালে জলের চাহিদা মেটানো হতো। তবে বর্তমানে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এই দেখুন এখানে ধ্বংসাবশেষগুলো পড়ে রয়েছে। এই যে এটা একটা পিলার হবে সম্ভবত, বেশ বড় বড় সাইজের কিন্তু পাথর পড়ে রয়েছে এখানে। এই দেখুন পাথরের মধ্যে কিন্তু এই রকম কাটা রয়েছে। এটা নিশ্চয়ই কোনো হয়তো পাথরগুলোকে আটকানোর জন্য একটা ব্যবস্থা ছিল। আর এই যে এই দিকে একটা রয়েছে। আর যেটা বলছিলাম ওই যে সামনে রয়েছে ভাস্কর্য চালা। এই যে দেখুন, দারুণ সুন্দর একটি স্থাপত্য। এখানে আমরা ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম। আর এইখানে মিডিলে রয়েছে খোলা যেটা মাঠ, সবুজে ভরা মাঠটা, তার ঠিক নিচে এখানে রয়েছে ওই যে স্কাল্পচার সেট অথবা ভাস্কর্যশালা, যেখানে রাখা হয়েছে এই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া নিদর্শনগুলোকে। তো এখন তো বন্ধ রয়েছে, খোলা থাকলে ভেতরে দেখাতাম আপনাদের। তো চলুন এবারে আমরা যাব সেই গোসানিমারির একটা বিখ্যাত মন্দির, মা কামতেশ্বরী রাজমাতা মন্দির। তারপর সেখান থেকে চলে যাব সিঙ্গিমারি নদীতে, সেখানে মা কামতেশ্বরী ব্রিজ রয়েছে একটা। আর যদি পারি আমরা 3:40 ট্রেনটা রয়েছে এই দিনহাটা থেকে আলিপুরদুয়ার, সেটা ধরার চেষ্টা করব। তাই আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। অলরেডি ঘড়িতে বাজে 5:03। মনে হয় ট্রেনটা পাবো না, মিস করে যাব। এই 2 দিন ধরে কোচবিহার শহর এবং দিনহাটা শহর ঘুরে যা বুঝলাম অভিজিৎ। কি বুঝলি? বুঝলাম আমাকে হয়তো এই কোচবিহারেই শ্বশুরবাড়ি বানাতে হবে, কারণ আমি জানি না এই দিনহাটা এবং কোচবিহারের মেয়েগুলো এত কেন সুন্দর। কোচবিহারের মেয়েদের কাছে একটা জিনিস জানতে চাই যে তোমরা এত সুন্দর কেন, কি খেয়ে এত সুন্দর হও। আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত গোসানিমারি মা কামতেশ্বরী মন্দিরে। এই যে সামনেই হচ্ছে মা কামতেশ্বরী মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে গোসানিমারি হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। আর এখানে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে তাপুরহাট মোড় 23 কিলোমিটার এখান থেকে, আদাবড়ি ঘাট 3 কিলোমিটার, দিনহাটা 12 কিলোমিটার এখান থেকে, শীতলকুচি 22 কিলোমিটার এবং সিতাই 10 কিলোমিটার। আর সিঙ্গিমারি নদী যেতে হবে ওই সামনের দিকে, এই যেখানে রোডটা গেছে সামনের দিকে। এই হচ্ছে মা কামতেশ্বরী মন্দিরের প্রবেশ পথ। দেখুন কি সুন্দর এক রাজকীয় গেট রয়েছে মন্দিরের।
1665 সালে কোচবিহারের মহারাজা প্রাণনারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং ঐতিহাসিক একটি মন্দির। আর এই হচ্ছে সেই মন্দিরটা, দেখুন। এটা হচ্ছে মায়ের মেইন মন্দির আর এটা হচ্ছে যজ্ঞঘর। এই মন্দিরে বঙ্গীয় চারচালা এবং মুঘল স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। আর মন্দিরটার যে এরিয়াটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, অনেকটা দূর দিয়ে কিন্তু প্রাচীর করে দেওয়া রয়েছে। এখন রয়েছি মন্দিরের একদম পেছন দিকটায়। আর এই দিকে দেখুন একেবারে সবুজ, এখানে আর কি কিছু ফুলের গাছ লাগানো রয়েছে। মায়ের কিন্তু ছবি তোলা এবং ভিডিও করা টোটালি নিষেধ। মন্দিরের চারপাশে যে প্রাচীর দেওয়া রয়েছে এবং প্রাচীরের যেখানে কোণ পড়েছে কোণায় দেখুন এই রকম মন্দির রয়েছে। এখানে আবার ওই যে শিবলিঙ্গ রয়েছে। মায়ের মন্দির দর্শন হয়ে গেছে, এবারে চলুন যাওয়া যাক সিঙ্গিমারি নদীতে এবং মা কামতেশ্বরী ব্রিজে। এই হচ্ছে সিঙ্গিমারি নদী এবং তার উপর নির্মিত এটি কামতেশ্বরী ব্রিজ। দেখুন কি দৃষ্টিনন্দন একটি জায়গা, কি অপূর্ব লাগছে এখান থেকে। এই দিকে তো আরও বেশি সুন্দর লাগছে। এই দিকে একটা আবার দিঘি করা রয়েছে আর নদীটা কিন্তু অনেকটাই চওড়া। এখানে আমরা কিছুটা সময় কাটাবো এবং তার সাথে কিছু রিল শ্যুট করব। আর আমার রিলস ভিডিও দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ট্যুর উইথ রঘু নামে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর নদীর মাঝখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে চর তৈরি হয়েছে, ওখানে যেতে পারলে দারুণ লাগবে আশা করা যায়। বিকেলবেলায় এই জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। এই মুহূর্তে আমি যে সেতুটির উপর দাঁড়িয়ে আছি, এই সেতুটি কানেক্ট করেছে সিতাই এবং শীতলকুচিকে দিনহাটার সাথে। তবে শীতলকুচির নাম আমি অনেকবার শুনেছি, বেশিরভাগই খবরে শুনেছি। তবে যদি কোনো সময় সুযোগ পাই অবশ্যই যাব শীতলকুচিতে। এবং তার সাথে সেই ধরনার শহর ধূপগুড়ি তো রয়েইছি। আর এখন দেখুন সূর্য মেঘের ফাঁকে একটু উকি দিচ্ছে, আর এখন ওই দৃশ্যটা দেখুন কি মায়াবী লাগছে। ওয়াও! কি এক অসাধারণ দৃশ্য দেখুন। সারাদিন হয়তো ওই গরুগুলো চরের মধ্যেই ছিল, ওখানে ঘাস খাওয়ার জন্য। দিনের শেষে বাড়ি ফিরছে তারা। এখানে এসে এখানকার খোলা হাওয়া এবং বিশুদ্ধ অক্সিজেনের সান্নিধ্যে নিজেকে পুরোপুরি শিথিল করে নিতে পারেন এবং তার সাথে মনকে সতেজ এবং শরীরকে একটু বিশ্রাম দিতে পারেন এখানে এসে। ঠিক সেই রকমই একটা জায়গা এই মা কামতেশ্বরী ব্রিজ।
একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করব, ওই যে অনেকেই গেছেন ওই দিকে। আর ওই কোণা পর্যন্ত যেতে পারলে কিন্তু আরও সুন্দর লাগবে। আমরা সেই দিকে আজকে যেতে পারবো না, যেহেতু আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। আমাদেরকে আবার ফিরতে হবে এখান থেকে আলিপুরদুয়ার শহরে। আজকে রাতটা এবং আগামীকাল দুটো রাত আমরা আলিপুরদুয়ারে থাকবো, সেখান থেকে চলে যাব বক্সা এবং জয়ন্তীতে। ব্রিজ থেকে নিচে নেমে চলে আসলাম। এই দেখুন, ওই যে একটু আগে ওখানে ছিলাম ব্রিজের ওপরে, আর আমরা এই দিক দিয়ে নিচে নামলাম। এই দেখুন ঘোড়াটা কি সুন্দর ঘাস খাচ্ছে এখানে। এই যে আচ্ছা, এখন আমরা রওনা দেব আলিপুরদুয়ার শহরের উদ্দেশ্যে। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে এরপরে আলিপুরদুয়ার শহরের ভিডিও নিয়ে।